আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ভারত সহ কয়েক দেশের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। সেনাপ্রধান প্রেসিডেন্টকে আজীবন দায়মুক্তি দিয়ে পাকিস্তানের সংবিধান সংশোধন বিল পাশ। নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরায়েলি প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি। চলতি বছর ভূমধ্য সাগরে ডুবে ১,০০০-এর বেশি অভিবাসীর মৃত্যু। সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় রেড অ্যালার্ট। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারত সহ বেশ কয়েকটি দেশের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিশানা করা হয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানবহীন ড্রোন উৎপাদনে সহায়তাকারী একাধিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত মোট ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠানটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা করে আসছে। ওয়াশিংটনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরান একাধিকবার জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ইরানের পরমাণু কর্মসূচিও শান্তিপূর্ণ প্রকৃতির। সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এসব অভিযানকে আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে ইরান অভিযোগ করেছে। প্রেসিডেন্ট ও বর্তমান সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি দেওয়ার লক্ষ্যে পাকিস্তানের সংবিধানে ব্যাপক সংশোধনীর অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। বৃহস্পতিবার সাংবিধানিক সংশোধনীর এই অনুমোদন দেয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। তবে সমালোচকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই পদক্ষেপ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ও বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সংসদের ২/৩ সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত ২৭তম সংশোধনীর মাধ্যমে নতুনভাবে সৃষ্ট চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদে সামরিক ক্ষমতার একীভূত এবং একটি ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের বিধান রাখা হয়েছে। সংবিধানে এই সংশোধনী আনায় দেশটির সেনাপ্রধান আসিফ মুনির এখন সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হবেন। গত মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তানের সামরিক বাহিনীতে ফিল্ড মার্শাল পদে উন্নীত হন তিনি। সংশোধনী অনুযায়ী সেনাপ্রধান আসিফ মুনির সহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তারাও আজীবন দায়মুক্তি ভোগ করবেন। এছাড়াও এখন থেকে দেশটির সামরিক বাহিনীর যেসব কর্মকর্তা ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ারফোর্স কিংবা অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে উন্নীত হবেন, তারা আজীবন পদমর্যাদা ও সুবিধা ভোগের পাশাপাশি ইউনিফর্মে থাকবেন এবং যে কোনো ধরনের ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পাবেন। এসব সুরক্ষা আগে কেবল রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছিল। সংশোধনীটি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকেও দায়মুক্তি দিয়েছে, যা তাকে যে কোনো ধরনের ফৌজদারি বিচারের হাত থেকে রক্ষা করবে। তবে বিলটিতে বলা হয়েছে, কোনো সাবেক প্রেসিডেন্ট পরবর্তীতে যদি আবারও কোনো সরকারি পদে অধিষ্ঠিত হন, তার ক্ষেত্রে এই দায়মুক্তি প্রযোজ্য হবে না। সাংবিধানিক পরিবর্তনের বৈধতা নিয়ে আদালতের প্রশ্ন তোলার এখতিয়ারও সংশোধনীটিতে নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করে দিতে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি ইসরায়েলি প্রেসিডেন্টকে একটি চিঠি দিয়েছেন। নেতানিয়াহু গত ৫ বছর ধরে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে ৩টি পৃথক মামলা লড়ছেন। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। চিঠিতে ট্রাম্প লিখেছেন, তিনি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্পূর্ণ সম্মান করেন, তবে তিনি বিশ্বাস করেন যে নেতানিয়াহুকে একটি রাজনৈতিক ও অযৌক্তিক মামলার মুখোমুখি করা হয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট হারজোগের অফিস জানিয়েছে, তিনি ট্রাম্পকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখেন, তবে কেউ ক্ষমা চাইলে তাকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিতে হবে। ক্ষমা করার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্টকে চিঠি দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। সামাজিক মাধ্যম এক্সে নেতানিয়াহু লেখেন, আপনি সরাসরি মূল বিষয়টিতে পৌঁছেছেন এবং বিষয়টা প্রকৃতপক্ষে যা ঠিক তাই বলেছেন। নিরাপত্তা জোরদার এবং শান্তি স্থাপনে আমাদের অংশীদারত্ব অব্যাহত রাখতে আমি উন্মুখ।
চলতি বছর ভূমধ্য সাগর পার হওয়ার চেষ্টা করার সময় প্রাণ হারানো অভিবাসী সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। বুধবার সংস্থাটি সতর্ক করে দিয়েছে, প্রতিটি নতুন ট্র্যাজেডির সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও বাড়তে থাকবে। সবশেষ ঘটনায় 8 নভেম্বর লিবিয়ার উপকূলে একটি নৌকা ডুবে অর্ধশত লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 3রা নভেম্বর জুয়ারা থেকে যাত্রা করা জাহাজটি উত্তাল সাগরে উল্টে যাওয়ার পর কর্তৃপক্ষ আল বুরি তেলক্ষেত্রের কাছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। আইওএম জানিয়েছে, বেঁচে যাওয়াদের মধ্যে নৌকাটিতে 49 জন অভিবাসী এবং শরণার্থী, 47 জন পুরুষ এবং 2 জন নারী ছিলেন। প্রচণ্ড ঢেউয়ের কারণে যাত্রা শুরুর প্রায় 6 ঘন্টা পর ইঞ্জিন বিকল হয়ে যায়। 6 দিন ধরে সমুদ্রে ভেসে থাকার পর মাত্র 7 জন পুরুষ বেঁচে যান। এর মধ্যে সুদানের 4 জন, নাইজেরিয়ার 2 জন এবং ক্যামেরুনের 1 জন। বাকি 42 জন এখনও নিখোঁজ এবং তাদের মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। আইওএম জানিয়েছে, তাদের দলগুলো বেঁচে যাওয়াদের আগমনের পর জরুরি চিকিৎসা সেবা, খাবার ও পানি সরবরাহ করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, সুরম্যান ও ল্যাম্পেডুসারের কাছে অন্যান্য মারাত্মক ঘটনার কয়েক সপ্তাহ পরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনাটির মধ্যে ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসী এবং শরণার্থীদের ক্রমাগত মুখোমুখি হওয়া বিপদের কথা তুলে ধরে। সংস্থাটির আঞ্চলিক সহযোগিতা জোরদার, নিরাপদ ও বৈধ অভিবাসন পথ সম্প্রসারণ এবং প্রাণহানি রোধে আরও কার্যকর অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বুধবার তুমুল বৃষ্টির পর মক্কার দক্ষিণাঞ্চলে বহু রাস্তাঘাট প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে মক্কার কেন্দ্রীয় এলাকা, যেখানে পবিত্র মসজিদুল হারাম রয়েছে, সেখানে শুধু প্রবল বাতাস ও মেঘলা আকাশ দেখা গেছে, কোনো বৃষ্টি হয়নি। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মক্কার কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। সংস্থাটি জানায়, এই অঞ্চলে প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, যা রাত পর্যন্ত চলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ মক্কার ডিফাক সহ বিভিন্ন এলাকায় যানবাহন জলাবদ্ধ রাস্তা দিয়ে চলাচল করছে। এসব এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো প্রবল বৃষ্টি হয়েছে। এনসিএম এর মুখপাত্র হুসাইন আল কাহতানি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী 14 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, আসির, আল বাহা, জাজান, কাসিম, হাইল, তাবুক, আল জৌফ, উত্তর সীমান্ত অঞ্চল এবং পূর্বাঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, প্রবল দমকা বাতাস, শিলাবৃষ্টি, উঁচু ঢেউ ও আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। তাই জনগণকে সরকারি সূত্রে নিয়মিত তথ্য ও সতর্ক থাকতে বলা হয়েছে। মক্কা প্রদেশের সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নাগরিক ও চালকদের পানি জমতে পারে এমন উপত্যকা, টানেল ও নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মক্কা, জেদ্দা ও তাইফের মধ্যবর্তী সড়কে যাতায়াতকারী চালকদের পিচ্ছিল রাস্তার বিষয়ে সতর্ক করা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।